3 ঘন্টা বিরতির পর গোপালগঞ্জে ফের কারফিউ শুরু। ৭৫ জনের নাম সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা। ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যু। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না। গোপালগঞ্জে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান। মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রা। আমাদের অসংখ্য বাধা আসবে, আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানবিকতার বীজ বুনেছেন শহীদ মীর মুগ্ধ। প্রথম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা ভরে স্মরণ। জনতার আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে স্বৈরাচারী সরকার। আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করতে চালানো হয় মিথ্যাচার। এবং রাজধানীর বাজারে সব সবজির দাম চড়া। পাইকারির ১৮০ টাকা কেজির, কাঁচা মরিচ খুচরায় ২৫০-৩০০ টাকায় বিক্রি। শুনছিলেন শিরোনাম। স্বাগত জানাচ্ছি এখন দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি তন্ময় কুমার রায়। 3 ঘন্টা বিরতির পর গোপালগঞ্জে ফের কারফিউ শুরু হয়েছে। ৭৫ জনের নাম সহ অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে সদর থানায়। গোপালগঞ্জে বুধবার সংঘাত সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানাতে চাই দর্শক আপনাদের। আমাদের সঙ্গে গোপালগঞ্জ থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী আজহার লিমন। চলে যাচ্ছি তার কাছে। লিমন, 3 ঘন্টা বিরতির পর ফের আবার কারফিউ শুরু হলো। বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং যে অভিযানটি চলছে সেই অভিযানে সব মিলিয়ে কতজনকে আটক করা হয়েছে বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, শুরুতেই বলে রাখি, পুরো গোপালগঞ্জ জুড়ে চাপা যে উত্তেজনাটি সেটি কিন্তু কমছে না। দৃশ্যমান হয়তো কোনো সংঘাত কিংবা কোনো অস্থিরতা দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু এক ধরনের উত্তেজনা এখনো আছে। শুরুতেই মামলার ব্যাপারটা দিয়ে শুরু করি। সেটা হলো কিছুক্ষণ আগে এই সদর থানা গোপালগঞ্জ, এইখানে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে এবং এই মামলাটি যথারীতি এই গেল পরশু দিনের গোপালগঞ্জের যে সহিংসতা, সেখানে একটা হতাহতের ঘটনা ঘটেছে। এনসিপি নেতারা এখানে সমাবেশ করতে এসেছিলেন এবং সেখানে কিছু দুষ্কৃতিকারী, যাদেরকে বলা হচ্ছে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। সেই ঘটনার জেরে আগে পরে পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে, উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি পুড়ে দেওয়া হয়েছে, ডিসি অফিসে হামলা চালানো হয়েছে, পৌর পার্কে আশপাশের অনেক স্থাপনা কিন্তু ক্ষতিগ্রস্ত করা হয়েছে। ওই গোপালগঞ্জ কারাগারেও কিন্তু হামলা চালানো হয়েছে। এই সমস্ত ব্যাপারগুলোকে একসঙ্গে করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান, ওনার সঙ্গে আমার কথা হলো। উনি বলেছেন যে এই মামলায় ৭৫ জনের একদম নামোল্লেখ আছে এবং বাকি আরো প্রায় ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে এবং উনি আমাকে এটাই জানিয়ে গেলেন যে এদেরকে ধরতে পুলিশ প্রকাশ্যে গোপনে নানান ধরনের অভিযান কিন্তু পরিচালনা করছে। এবং উনি যেটি বলছেন যে গ্রামগুলোতে যখন তারা যাচ্ছে, দেখা যাচ্ছে যে বাড়িতে কেউ নেই কিংবা আসামিরা পালিয়ে রয়েছে। এটি কিছুক্ষণ আগে আমার এই গোপালগঞ্জ সদর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান, তিনি আমাকে জানালেন। আর আমি আপনার সঙ্গে যখন কথা বলছি তন্ময়, তখন এই বিরতির পর আবার কিন্তু অনির্দিষ্টকালের কারফিউ কিন্তু শুরু হয়ে গেছে। এই বিরতির আগে আমি পুরো শহর ঘুরেছি। এখানে যে পুরো বড় বাজার মার্কেট, সেখানে গেলাম। এই বিরতির সময়টাকে কাজে লাগিয়ে এই বাজারে মানুষের কিন্তু বেশ আনাগোনা। ব্যবসায়ীরা বলছিল, বিশেষ করে কাঁচা বাজারের ব্যবসায়ীরা, ফল আড়তের ব্যবসায়ীরা, তারা আমাদেরকে বলছিল যে কাঁচা বাজার কিংবা এই ফল আড়ত কারফিউর আওতামুক্ত থাকলেও এই যখন বিরতির সময়টা হয়েছে, তখন যেহেতু মানুষেরা ঘর থেকে বেরোতে পেরেছে,
গেছে তখন তারা কিন্তু এই প্রয়োজনীয় যে দ্রব্যগুলো সেগুলো কিনে নিতে পেরেছে। আমাকে কয়েকজন ক্রেতা বলেছে যে এই কারফিউয়ের অজুহাত দেখিয়ে কিছু বিশেষ করে কাঁচা বাজারের কিছু পণ্যের দাম ব্যবসায়ীরা বাড়িয়ে নিচ্ছে। এ ব্যাপারে আমি ব্যবসায়ীদের সঙ্গে যখন কথা বলেছি তারা বলছে যে যেহেতু বিভিন্ন এলাকা থেকে এখানে পণ্য আসে তারা এই কারণটির কথা বলছে এবং বেশিরভাগ ক্ষেত্রে দাম বাড়েনি এটি কিন্তু তারা দাবি করছে। এই যখন পরিস্থিতি তখন আমরা দেখছি যে পুরো শহরেই কিন্তু এক ধরনের টহল আছে, সাজোয়া যান কিংবা এই পুলিশের বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কিন্তু এক ধরনের পরিস্থিতি তৈরি করছে, যেই কারণে বা এই সহিংসতার শঙ্কায় মানুষের মধ্যে আতঙ্ক আছে। কিন্তু মানুষ চায় এর একটা দ্রুত সমাধান হোক, একই সঙ্গে তারা চায় যে অপরাধ যারা করেছে তাদের গ্রেপ্তার করা হোক, তাদের বিচার হোক, কিন্তু সামগ্রিকভাবে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ এখানে ফেরত আসুক। তন্ময়। গোপালগঞ্জের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। গোপালগঞ্জে দর্শক আমরা বলছিলাম সংঘর্ষে যারা গুলিবিদ্ধ হয়েছেন সেখানে 4 জন এরই মধ্যে মারা গেছেন এবং আজ সকালে রমজান মুন্সি নামে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত বুধবার জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ এবং গুলিবর্ষণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জনে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মুন্সি। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বুধবারের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়েছিলেন 4 জন। গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সুমন বিশ্বাস ও আব্বাস আলী নামে আরও 2 জন। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ নির্মাণের সামনে আরেকটি লড়াই আসছে, সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপি লড়াই চালিয়ে যাবে বলেও জানান তিনি। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে 18তম দিনে মুন্সিগঞ্জে সমাবেশ করে এনসিপি। সমাবেশে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষে বা বিপক্ষে নয়, সংস্কার হতে হবে বাংলাদেশের পক্ষে। এ সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জের সশস্ত্র সন্ত্রাসীদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। পাশাপাশি জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। বলেন, হাসনাকে দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দেশের বাইরে বসে যারা দেশের বিভিন্ন জায়গায় গণহত্যা, সশস্ত্র হামলার পরিকল্পনা করছে, তাদের অচিরেই গ্রেফতার করে জুলাই সহযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল মত সবাইকে ঐক্যবদ্ধভাবে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা যে সংস্কার চাচ্ছি, এই সংস্কার নির্দিষ্ট কোনো দলের পক্ষেও নয়, নির্দিষ্ট কোনো দলের বিপক্ষেও নয়। এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় আপনারা সরব হন, প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা যখন প্রতিবাদ করতে শিখেছি, আমরা আমাদের সকল অধিকার এবং আমাদের মর্যাদা নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে মুন্সিগঞ্জে 18তম দিনের মতো পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরপর জুলাই পদযাত্রা যাবে নারায়ণগঞ্জে। মুন্সিগঞ্জে আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ, চলে যাচ্ছে তার কাছে। জাওয়াদ, এনসিপির কি কি কর্মসূচি মুন্সিগঞ্জে চলবে আজ একটু বিস্তারিত আপনার কাছে কি তথ্য আছে জানাবেন আমাদেরকে।
কিছুক্ষণ আগে অর্থাৎ জুমার আগেই আমি যেখানে দাঁড়িয়ে আছি মুন্সিগঞ্জ শহরের শহীদ চত্বর, এখানে সমাবেশ সম্পন্ন করেছে অর্থাৎ জুলাই পদযাত্রা যেটি এনসিপি দেশ জুড়ে করছে, আজকে 17তম দিনের মতো চলছে। মুন্সিগঞ্জের যে তাদের যে কর্মসূচি সেটি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম জুমার নামাজের আগেই তারা সমাপ্ত করেছে এবং এখন জুমার নামাজের বিরতি চলছে। এরপরে এই যে গাড়িবহর এনসিপির জুলাই পদযাত্রা সেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করবে। আমরা যখন দেখলাম যে এখানে সমাবেশে বক্তব্য রেখেছে এনসিপির কেন্দ্রীয় নেতারা, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সাদিস আলম, এখানে নাহিদ ইসলাম যেই বিষয়টি বলেছেন যে জুলাই ঐক্যের একটি ডাক দিয়েছেন বা তারা বলছেন যে এই যে সন্ত্রাসী তাদের উপর হামলা হয়েছে, এই যে বক্তব্যই কিন্তু গোপালগঞ্জের বিষয়টা আবারও উঠে এসেছে এবং তারা বলছেন যতদিন পর্যন্ত, বিশেষ করে নাহিদ ইসলাম বলছেন যে যতদিন পর্যন্ত মুজিববাদের তারা কবর রচনা করতে না পারবেন ততদিন পর্যন্ত এনসিপি লড়াই চালিয়ে যাবে। এবং নাহিদ ইসলাম আরেক বিষয় বলেছেন যে হামলা করে আক্রমণ করে এনসিপি কে দমানো যাবে না। এবং আমরা দেখছি যে আমার ঠিক পাশ থেকে যেটি গাড়িবহর সেটি পুলিশ প্রোটোকল রয়েছে, এখানে আমরা সেনা সদস্যদের দেখেছি, বিজিবি সদস্যদেরও দেখেছি, অর্থাৎ একটি আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত একটি সদস্যদের মাধ্যমে প্রোটোকল তৈরি করা হয়, সেটি পুলিশ প্রোটোকল রয়েছে, এখানে আমরা সেনা সদস্যদের দেখেছি, বিজিবি সদস্যদেরও দেখেছি, অর্থাৎ একটি আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত একটি সদস্যদের মাধ্যমে প্রোটোকল তৈরি করা হয়েছে। সেই প্রোটোকল দিয়েই কিন্তু নারায়ণগঞ্জে হামলার পর এটি তাদের আসলে বহরে যুক্ত হয়েছে এবং নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং এখন মূলত এই গাড়ি বহরটি অর্থাৎ জুলাই পদযাত্রা এনসিপির সেটি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে যাবে এবং সেখানে বক্তব্য রাখবে এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখান থেকে বক্তব্যের পর আজকের মতো দিনের অর্থাৎ এই 18তম দিনে তাদের পদযাত্রা সমাপ্তি হবে এবং এরপরে এই পদযাত্রাটি নারায়ণগঞ্জে যাত্রা করবে। এবং এখানটিতে বিষয় হচ্ছে যারা যেহেতু ইতিমধ্যেই এই পদযাত্রা শুরু হয়ে গিয়েছে বা আমরা দেখছি যে গাড়িবহর নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা করেছে। এই ছিল আমার কাছে সবশেষ। জীবনের শেষ ক্ষণ পর্যন্ত কেবল মানবিকতার বীজ বুনে গেছেন শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ। শুধু পানি বিতরণ নয়, আহতদের অব্যাহত সাহায্য ও পুলিশের ধাওয়ার পরও মাঠ না ছাড়ার সিদ্ধান্ত কেবল একজন উপযুক্ত নেতার মধ্যেই বিদ্যমান, যে নেতৃত্বের সাক্ষী দিয়েছেন রণক্ষেত্রের সহযোদ্ধা ও তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। প্রথম শাহাদাত বার্ষিকীতে মৃত্যুঞ্জয়ীকে নিয়ে দেখুন মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদন। শহীদের কাছে মৃত্যু যে কত তুচ্ছ তার জ্বলন্ত প্রমাণ মুগ্ধ। ফ্যাসিবাদ হঠাতে বিক্ষোভ মিছিল প্রতিবাদের মানুষদের পানি বিলিয়ে বসে থাকার পর পুলিশের ধাওয়ায় যখন সবাই ছুটছে এদিক ওদিক, তখনও পুলিশের গতিবিধি লক্ষ্য করছিল মুগ্ধ। মাথা তুলে তাকাতেই পুলিশের একটি গুলি নিস্তেজ করে দেয় মুগ্ধকে। আশিকার মুগ্ধ পানি খাওয়াচ্ছিল আর পিছনে ভিডিও করতেছিলাম আমি। তো এটা করার পরে আমরা বসছি মাঝখানে গিয়ে, রাস্তার ডিভাইডারের মাঝখানে গিয়ে বসছি আমরা। সামনে পুলিশ চলে আসতেছে আমাদের দিকে বরাবর একবারে। আর মুগ্ধ দেখতেছিল মাথা উঁচু করে যে হচ্ছে আপনার যে পুলিশ কদ্র আসছে দেখতেছিল হালকা উঁচু করে মাথা। তখনই আর কি আপনার একটা গুলি এসে লাগছে মুগ্ধর কপালে লেগে একদম কান দিয়ে বেরোয়েছে। রণক্ষেত্রে কখনো পানি হাতে, কখনো আহতদের জন্য আরোগ্যের হৃদয় হয়ে, কখনো স্লোগানে, কখনো পুলিশের টিয়ার শেল দমাতে সবাইকে নিয়ে আগুনের পাশে জড়ো হয়েছে মুগ্ধ। ঘর, ক্যাম্পাস বা রণক্ষেত্র সবখানেই নেতৃত্ব যেন তার পোষ মানা, যে নেতৃত্ব মৃত্যুর শেষ ক্ষণ পর্যন্ত মানবিকতার বীজ বুনে গেছে। যখনই কোনো জায়গায় যেত ও ওই জায়গায় নেতৃত্বের ভূমিকায় চলে আসতো। কারণ ও ইউনিভার্সিটিতে ও একজন কনভেনার ছিল, ও স্কাউটিং করতো। 18 তারিখেও সেখানে স্লোগানরত অবস্থায় ছিল, আহতদেরকে সেবা করার অবস্থায় ছিল। মুগ্ধের মৃত্যুতে সবচেয়ে বেশি একা হয়েছে একই চেহারার যমজ ভাই মীর স্নিগ্ধ। যে ঘর ও বিছানায় বছরের পর বছর কেটেছে একসঙ্গে, সেটি এখন ছন্দহীন। মৃত্যুর 1 বছর পরও মধ্যরাতে ঘুমের ঘোরে মুগ্ধকে খুঁজে ফেরে মীর স্নিগ্ধ। সম্পর্কের নিখাদ গভীরতার অনন্য প্রমাণ এই যে মুগ্ধ ও স্নিগ্ধকে পার্থক্যকারী চোখের নিচের তিল, যা মুগ্ধের মৃত্যুর পর স্নিগ্ধের চোখের নিচেও উঠতে শুরু করেছে।
এতই জোরে জোরে কথা বলতো যে কথার মধ্যে আমি উঠে যেতাম, মাঝে মধ্যে আমার ঘুম ভেঙে যেত। সব থেকে বেশি কষ্ট লাগে তখন সেই সময়টাতেই, যখন ঘুমের মধ্যে মনে হয় যে পাশে মুগ্ধ কথা বলতেছে, কিন্তু ঘুম ভাঙার পর দেখি যে মুগ্ধ আর পাশে নাই। পুরো পরিবার মাতিয়ে রাখা মুগ্ধ ছিল একাধিক গুণের অধিকারী, যা বিভিন্ন ক্রেস্টের মাধ্যমে তার পরিবারে এখন শোভা পাচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তার অসাধারণ সব গুণের স্মৃতিচারণ করেছেন। ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য ও রাতে দেরিতে ঘুমাতো। আমার সকালবেলায় ক্লাস থাকতো, ইউজুয়ালি 8টায় ক্লাস থাকে, ও ক্লাসে একটু দেরি করে আসতো। তাই মাঝে সাথে খুবই বকাঝকা করতাম। যাই বকি আর যাই করি না কেন, ও কখনো মন খারাপ করে কথা বলে না, মানে বিষণ্ণ মলিন মুখ ওর কখনো ছিল না। প্রত্যেকটা কাজ, বিশেষ করে ডিপার্টমেন্টের যত প্রোগ্রাম হয়, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য হি ওয়াজ এ গুড অর্গানাইজার। তার স্মৃতি ধরে রাখতে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে শুরু করে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নাম শহীদ মীর মুগ্ধ তোরণ করা হয়েছে। এছাড়াও খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন টিএসসির সামনেও মুগ্ধ স্মৃতিস্তম্ভের পরিকল্পনা খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে। ম্যাথমেটিক্স অ্যালুমনাই অ্যাসোসিয়েশন শহীদ মীর মুগ্ধর স্মৃতিতে তারা স্কলারশিপ দেওয়ার একটা পরিকল্পনা নিয়েছে। শহীদ মুগ্ধের শাহাদাত এতটাই মুগ্ধতা ছড়িয়েছিল, তার দাফনে অংশ নেবার মাত্র 3 ঘন্টা পরেই একইভাবে উত্তরায় মাথায় গুলি খেয়ে শহীদ হয় রেদওয়ান শরীফ জয়। তাদের এই বিরল স্মৃতি ধরে রাখতে মুগ্ধের পাশের কবরেই দাফন করা হয় শহীদ জয়কেও। সতীর্থদের চাওয়া তাদের এই রক্তদান যেন কখনোই বৃথা না যায়। মুজাহিদ শুভ, এখন ঢাকা। গত বছরের এই দিনে প্রথমবারের মতো স্বৈরাচারের হাতে ব্ল্যাকআউটের মুখে পড়ে বাংলাদেশ। নাটক সাজিয়ে বলা হয় ইন্টারনেট বন্ধ করা হয়নি, বন্ধ হয়ে গেছে। আদতে কি ঘটেছিল সেদিন, দেখুন নাজমুস সাকিবের প্রতিবেদনে। রাত 9টায় আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। গত বছরের 27 জুলাই এমন উদ্ভট বক্তব্য দেয় জুনাইদ আহমেদ পলক। জুলাই আন্দোলন দমাতে মিথ্যাচার চালিয়ে ইন্টারনেট বন্ধ করে দেয় ফ্যাসিস্ট হাসিনা সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনে দমন পীড়ন আরও নির্বিঘ্নে চালাতে, আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করে দিতে এমন মিথ্যা ও প্রতারণার জাল বুনে স্বৈরাচার। সে সময় সরকার শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেই ক্ষান্ত হননি, পুরো দেশকে বিচ্ছিন্ন করে ইন্টারনেট থেকে। আমরা যখনই ফোনের মাধ্যমে কাউকে যোগাযোগ করার চেষ্টা করতাম, ফোন ঝিরঝির করত, তখন আমরা বুঝতে পারতাম যে আসলে আমাদের ফোনটা ট্র্যাক করা হচ্ছে। বাকের ভাইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, আসিফ ভাই, তারপর আমার বন্ধু রিফাত, ফোনেই যোগাযোগ করছিলাম। আর যেহেতু ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল, আমাদের ম্যাসভাবে যোগাযোগ করার কোনো অপশন ছিল না। আমরা গুটি কয়েক মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতে পেরেছিলাম। আন্দোলন করছিলাম, আমাদের একটা গ্রুপ করাইছিল, ওই গ্রুপগুলোতে আমরা প্রত্যেকজনের প্রতিনিধি ছিল। তো আমরা একজন প্রতিনিধি, 2জন প্রতিনিধিকে আমরা বললে ওরা সবাইকে ওই গ্যাদারিং করে নিয়ে আসতো। ইন্টারনেট বন্ধের এই নাটক শুরু 17 জুলাই রাত 8:30। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ও আশপাশে অন্তত 5টি থেকে 6টি টাওয়ারের সাইট বন্ধ করে দিতে মোবাইল অপারেটরগুলোকে চাপ দেয় কর্তৃত্ববাদী সরকার। অপারেটরগুলো বাধ্য হয়ে তা বন্ধ করলেও দূর থেকে টাওয়ারের নেটওয়ার্ক মিলছিল। এরপর আরও বেশি সাইট বন্ধ করার নির্দেশ দেয় সরকার। সাবেক প্রতিমন্ত্রী পলক, এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান যেমন এসব অপারেটরদের সেবা বন্ধের ব্যাপারে চাপ দেয়, তেমনি নির্দেশনা আসে বিটিআরসি থেকেও। তাতেও আন্দোলন দমাতে না পেরে এক পর্যায়ে রাজধানী সহ সারা দেশের 4G ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। কি পরিস্থিতিতে সেটি করতে বাধ্য হয় টেলিকম অপারেটররা? ইন্টারনেট কিন্তু এখন আমাদের এটাকে একটা মৌলিক অধিকারই বলা চলে। তো হঠাৎ করে যদি আপনার এই অধিকারটা তুলে নেওয়া হয়, আপনার কিন্তু আপনার লাইফস্টাইলের, আপনার যে বেসিক নিড, তার উপর একটা চরম ইম্প্যাক্ট আসে। সুতরাং সবচেয়ে বড় ইম্প্যাক্ট আসে কিন্তু ইউজারদের উপর। আর যারা আমরা এই সার্ভিসগুলো প্রোভাইড করছি তাদের উপরেও তো অবশ্যই আসে, আপনারা বুঝতে পারেন। সরকার যদি পারমিশন দেয় ইন্টারনেট চালু হবে, সরকার যদি বলে যে ইন্টারনেট বন্ধ থাকবে, তাহলে বন্ধ থাকবে। সো এই স্টেটমেন্টগুলো তখন পরিবর্তনের জন্য একটা বড় ধরনের চাপ আমাদের উপর ছিল। যদিও তখনও পাওয়া যাচ্ছিল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। আন্দোলনকারীরা তা ব্যবহার করেই ফ্যাসিস্ট সরকারের চালানো নির্মম হত্যাকাণ্ডের ছবি ও তথ্য তুলে ধরছিলেন নেট দুনিয়ায়, যা সাবেক আওয়ামী লীগ সরকারকে আরও চাপে ফেলে দেয়। তখন এই ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধেরও অজুহাত খুঁজছিল কর্তৃত্ববাদী সরকার। মোবাইল ইন্টারনেট না থাকায় চাপ বাড়ে ব্রডব্যান্ড সেবায়। এরপরই 18 জুলাই মহাখালীর এই খাজা টাওয়ারে বেশ কিছু আইআইজি অপারেটর এবং আইএসপি অপারেটর আছে।
গত বছরের 18 জুলাই এর পাশের যে ভবনটি রয়েছে দুর্যোগ ভবন, সেখানে আগুন লাগার ফলে বেশ কিছু তার পড়েছিল। সরকারের তরফ থেকে বলা হয়েছে এর কারণেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। কিন্তু এই খাজা টাওয়ারে তখন কোনো আগুন লাগার ঘটনাই ঘটেনি। মহাখালীর খাজা টাওয়ারকে পুঁজি করে সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ধারণা করা হয় আইএসপি অপারেটরদের নির্দেশনা দিয়েই বন্ধ করা হয় ইন্টারনেট, কিন্তু না, দুটি সাবমেরিন গেটওয়ে ও আমদানি করা ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ফ্যাসিস্ট সরকার। এতে নেট দুনিয়া থেকে আলাদা হয়ে যায় বাংলাদেশ। আমাদের দেশে ইন্টারনেট আমদানি কিংবা ইন্টারনেট আসার যতগুলি গেটওয়ে আছে কিংবা যতগুলি সোর্স আছে, এই 6-7টা সোর্সেই বাংলাদেশের সরকার, তৎকালীন সরকার ইন্টারনেটটা বন্ধ করে দিয়েছিল। খাজা টাওয়ারের অগ্নিসংযোগ কিংবা যে দুর্ঘটনা হয়েছিল, সেই দুর্ঘটনার সাথে বাংলাদেশের ইন্টারনেটের সাধ্য নেই। এটা সম্পূর্ণ একটা পলক সাহেবের নাটক ছিল। ইন্টারনেট বন্ধের মধ্যেই গুম করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদকে। মোবাইল ইন্টারনেট যখন বন্ধ, চালু রাখা হয় 2G সেবা। এতে ভয়েস কলে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিচ্ছিলেন আন্দোলনকারীরা, কিন্তু নিরাপত্তার স্বার্থে একের পর এক সিম পরিবর্তন করতে হয়েছে তাদের। ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, তখন নর্মাল মোবাইল ফোন আমরা ইউজ করেছি, কিন্তু একটা ফোন এবং একটা সিম একবারের বেশি আমরা ব্যবহার করি না। যোগাযোগের কোনো মাধ্যম ছিল না, যে গ্রুপগুলো ছিল সেগুলো তো আর অ্যাক্টিভ হতে পারছিলাম না। তখন মোবাইলে কল দিয়ে, তারপর ফোনের মেসেজের মাধ্যমে আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে তারপর আমরা আন্দোলনে অংশগ্রহণ করেছি। সরকার ইচ্ছে করলেই যে ইন্টারনেট বন্ধ করে দিতে পারে, সে ব্যাপারে নীতি নির্ধারণের কতটা পরিবর্তন এলো, নাকি আগামী দিনেও সে সুযোগ থাকছে, প্রশ্ন ছিল অপারেটরগুলোর কাছে। ইন্টারনেট বন্ধ করার প্রভিশন আছে, বাট সেটা একটা বেশ রিগোরিয়াস একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়। বেশ কয়েকটি স্টেপে সেই অ্যাকশনটা আসে। আবার কিছু কিছু দেশে একেবারেই মানে প্রভিশন থাকলেও কিন্তু কখনো সেটা করা হয় না। এটা আসলে সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করে সবসময়। মোবাইল ইন্টারনেট 13 দিন আর ব্রডব্যান্ড 8 দিন বন্ধের ফলে দেশে ই কমার্স, সেফ কমার্স ভিত্তিক ব্যবসায় যেমন ধস নামে, তেমনি আমদানি রপ্তানি ও রেমিটেন্স প্রবাহ মুখ থুবড়ে পড়ে। এক সমীক্ষা বলছে এতে ক্ষতি হয় প্রায় $10 বিলিয়ন। নাজমুস সাকিব, এখন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে শুরু থেকেই বরিশালে সক্রিয় ছিল শিক্ষার্থীরা। সড়ক অবরোধ, কমপ্লিট শাটডাউন, বাংলা ব্লকেট পালনকালে পুলিশ, বিডিআর ও সেনাবাহিনীর বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এ সময় ছাত্রলীগ, যুবলীগ শিক্ষার্থীদের আন্দোলনে হামলা চালায়, আহত হয় অসংখ্য শিক্ষার্থী। বরিশালের সেই ঘটনাই তুলে ধরেছেন সহকর্মী ফেরদাউস সোহাগ। ঈদুল আজহার ছুটি শেষে 24-এর 1 জুলাই বরিশাল বিশ্ববিদ্যালয় খোলার দিন। ওই দিনই কোটা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 2 জুলাই বরিশাল কুয়াকাটা মহাসড়কে অবরোধ করে তারা। এ সময় বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা। 4 জুলাই ছাত্রলীগ এই আন্দোলনে প্রথম হামলা চালায়। সারা দেশের সকল ক্যাম্পাসে আন্দোলনটা চমৎকারভাবে গোছানো একটি আন্দোলন ছিল এবং আন্দোলনের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। বাংলাদেশের সমস্ত ক্যাম্পাস বন্ধ, আপনাদের ক্যাম্পাসটা খোলা কেন? রাষ্ট্রীয় বাহিনীগুলোর সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ এবং তার যে সশস্ত্র গোন্ডা বাহিনী আছে, সবটা মিলায় একটা চাপ ছিল। ফলে আমাদের বাকিদের চেয়ে একটু প্রস্তুতি বেশিই নেওয়া লাগছে আর কি। 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলত্যাগের নির্দেশনা দিলেও শিক্ষার্থীরা হল ছাড়েননি। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনেই করা হয় গায়েবানা জানাজা ও কফিন মিছিল। যখন টিয়ার শেল মারছে তখন কিন্তু পুরো মশাল দিয়ে আগুন জ্বালানো, মানে তাদেরকে মানে শ্বাস প্রশ্বাসের যে কষ্টটাকে লাঘব করার যে চেষ্টা, পুরো চেষ্টাটা কিন্তু নারী শিক্ষার্থীরা করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্মৃতি বিজড়িত দিন 18 জুলাই। কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলাকালে পুলিশ, র্যাব, বিজিবি জড়ো হয় ক্যাম্পাসে। শিক্ষার্থীরা মহাসড়কে বের হতে চাইলে তাদের বাধা দেয়া হয়। এক পর্যায়ে শুরু হয় সংঘর্ষ। টিয়ার শেল ও রাবার বুলেটে আহত হয় অর্ধশতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ পিছু হটে খয়রাবাদ সেতুতে আটকে পড়ে। তারা শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইলে বরিশালে বিজয়ের সূচনা হয়।
আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বের হতে দিচ্ছে না। একবারে তাদেরকে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, আমরা রাস্তা আটকাবো না, আমরা বিশ্ববিদ্যালয়ের সামনে এখানে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব, কিন্তু তাতেও তারা রাজি হন না এবং তারা সম্পূর্ণভাবে আমাদের উপর একটা জুলুম করার চেষ্টা করে। পুলিশ বাহিনী তারাও আমাদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে, লাঠিচার্জ করেছে, টিয়ার সেল মেরেছে, কিন্তু আমরা এত বেশি ছিলাম এবং আমাদের তারুণ্যের যেই স্পৃহা, এই স্পৃহার সামনে আসলে তারা টিকতে পারেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএম কলেজ, সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারি মহিলা কলেজ, বরিশাল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ, সরকারি পলিটেকনিক কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 5 তারিখ হাসিনা পরাজয়ের পর তাদের কাছে যাওয়া হলো, তাদেরকে খুঁজতে যাওয়া হলো, কিন্তু ছাত্র জনতা তাদের আর খুঁজে পেল না, কারণ তারা 4 তারিখই এমন প্রতিরোধ দেখে তারা পালাই চলে গেছে। বরিশালে জুলাই আন্দোলন শুরুর দিকে বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক হলেও পরবর্তীতে তাতে যোগ দিয়েছিলেন সাধারণ জনতা। নানা অনিয়ম ও অব্যবস্থাপনায় ক্ষুব্ধ ছিলেন তারা। আন্দোলনে যুক্ত হয়েও তারাও ফুঁসে উঠেছিলেন। পুলিশের টিয়ার গ্যাস, গুলি সহ নানা নির্যাতন তাদেরকে একটুও দমাতে পারেনি। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। প্রিন্সিপাল সহ 4 শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এইচএসসি প্রথম বর্ষের শনিবারের পরীক্ষা স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ। সিটি কলেজের এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা জানায়, প্রিন্সিপালের স্বেচ্ছাচারিতার কারণে ইতোমধ্যেই শিক্ষা জীবনে দৌড়ে পিছিয়ে পড়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা। হুটহাট করে পরীক্ষা বন্ধ করায় ক্ষুব্ধ তারা। এছাড়া অনিয়মের বিপক্ষে শিক্ষার্থীরা কথা বলায় তাদের মারধর করার অভিযোগও রয়েছে সিটি কলেজের প্রিন্সিপালের ওপর। দ্রুত প্রিন্সিপাল পদত্যাগ না করলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানায় শিক্ষার্থীরা। সকালে রাস্তা অবরোধ করলেও পুলিশের অনুরোধে রাস্তা ছেড়ে দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা। এই নিয়ামুল সিন্ডিকেটে আমরা পদত্যাগ চাচ্ছি। প্রথম কথা হচ্ছে একটা সিঙ্গেল স্টুডেন্ট, এত বড় একটা সুনামধন্য কলেজে একটা সিঙ্গেল স্টুডেন্ট ওনাকে চাচ্ছে না। প্রিন্সিপালের পদত্যাগ এটা তো আমরা আজকে থেকে চাচ্ছি না, আমরা গত বছর নভেম্বর থেকে চাচ্ছি। তারা প্রত্যেকবার কোনো না কোনো বাহানা, কোনো সিস্টেম করে আমাদের আন্দোলনকে প্রতিহত করে দিচ্ছে। আমরা এটা স্টুডেন্টদের সাথে কথা বলেছি, স্টুডেন্টরা আমাদের সাথে তারা সহযোগিতাই করেছে। তারা রাস্তা আটকায় নেই, খুব অল্প সময়ের জন্য একটা ডাইভারশনের মতো দেওয়া ছিল। তারপরে তাদের সাথে কথা বলার পরে, যেহেতু আজকে একটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা হচ্ছে, একটা স্পেশাল বিসিএস এর আজকে প্রিলিমিনারি পরীক্ষা, এটা ওদেরকে জানানোর পরে ওরা রাস্তা ছেড়ে দেয়। জুলাই শহীদদের রক্ত উপেক্ষা করে রাজনৈতিক দলগুলো ক্ষমতার দ্বন্দ্বে জড়াচ্ছে বলে অভিযোগ করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সকালে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে কফিনবাহী প্রতীকী রোড মার্চ ও পথসভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, কোনো মতাদর্শ নির্মূলের জন্য এই অভ্যুত্থান হয়নি, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে কাজ করতে হবে। গোপালগঞ্জে যারা মারা গেছেন তার দায় সরকারকেই নিতে হবে। এদিকে সোহেল তাজের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মধ্য দিয়ে পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে জানিয়ে এবি পার্টির সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশে আর কখনোই আওয়ামী লীগের পুনর্বাসন হবে না। জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিরা একে অপরকে নির্মূল করার জন্য, নির্বংশ করার জন্য, নিঃশেষ করার স্লোগান তুলছেন। আমাদের অনুরোধ থাকবে, এটা আপনারা করবেন না। আমরা এখান থেকে কোনো দল নির্মূল করার জন্য, কোনো মতাদর্শকে নির্বংশ করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। আমাদের এই পথ চলা, রক্তদান, আত্মদান, সংগ্রামের একটাই লক্ষ্য, যে আমরা যাতে আবার একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারি, আমরা যাতে সবার অধিকার নিশ্চিত করতে পারি। বাজারে সব ধরনের সবজির দাম চড়া। ব্যবসায়ীরা বলছেন, বৈরী আবহাওয়ায় সরবরাহ কম। সবচেয়ে বেশি দাম কাঁচামরিচ ও বেগুনের। কারওয়ান বাজার থেকে 160 থেকে 180 টাকায় বিক্রি হলেও রাজধানীর খুচরা বাজারগুলোতে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। এরপরই চড়া বেগুন বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজিতে। মুরগির বাজারও আগের সপ্তাহের মতোই 10 থেকে 20 টাকা বাড়তি। আরও জানাচ্ছেন তাসফিয়া ক্রুজ। চারদিকে যখন রাজনীতির উত্তাপ, আন্দোলন আর নির্বাচনীয় সংস্কারের আলাপ, তখন নিত্যদিনের প্রয়োজনীয় বাজার করতে হিমশিম খাচ্ছে সাধারণ জনতা। ঢাকার বাসিন্দা সোহাগ রহমান বলছিলেন, মধ্যবিত্ত শ্রেণীর সেই দুর্ভোগের কথা। সরকারের কাছে তার আহ্বান, বাজারের চড়া দাম নিয়ন্ত্রণের।
এই বাজার যারা নিয়ন্ত্রণ করে আটটু যদি নিয়ন্ত্রণ করে ভালো হয়, সাধারণ পাবলিকের জন্য সবচেয়ে থেকে বেটার হবে। আবহাওয়ার কারণে আলু, পটল, শসা, গাজর সহ দাম বাড়তি প্রায় সব সবজির। বিশেষ করে মরিচ এবং বেগুনের দাম সবচেয়ে বেশি। কারণ বাজার থেকে 160 থেকে 180 টাকা কেজিতে কাঁচা মরিচ কিনে তা খুচরা বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। পাইকারিতে বেগুন 75 থেকে 80 টাকা কেজি, টমেটো 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এই বাজারে। গত সপ্তাহে দেখলাম পত্রিকাতে যে ভারত থেকে আমদানি করা হচ্ছে, মরিচের দাম কম নেই, বরঞ্চ আরো বাড়ছে, ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে, দ্রব্যমূল্য অদ্যগতি। 5 টাকা বাড়লে 5 টাকা আর কমতেছে না। কাঁকড় 50 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, কচু 60 টাকা কেজি, শসার দাম একটু বাড়তে, শসা 80 টাকা কেজি। এছাড়াও দামের ধারাবাহিক ঊর্ধ্বগতি অব্যাহত রেখেই মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি 80 থেকে 82 টাকায়, নাজিরশাইল চাল 84 থেকে 88 টাকায়, যা অনেকটাই সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মিনিকেট চালে এখন 80-82 টাকা বিক্রি করতে আসি, আর 28টা বিক্রি করতে আসি 2958-60, যেটা আসছিল ঈদের আগে 54 টাকা 55 টাকা। এদিকে মুরগির বাজারেও দেখা গেছে অস্থিরতা। সোনালী, ব্রয়লার সহ সব মুরগি আগের সপ্তাহের মতো 10 থেকে 20 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। এখন তো আমদানি কম, ব্রয়লারের আমদানি আছে, এখন ব্রয়লারের দাম কম। আবার যেখানে সোনালী ককের দাম আমদানি বেশি থাকবে, তখন তো দাম এমনি কমবে। নিয়মিত বাজার মনিটরিং করলে সবজি, চাল, মুরগি সহ সবকিছুর দাম নিয়ন্ত্রণে থাকবে বলে আশা ক্রেতা বিক্রেতাদের। তাজফিহা উখরোজ, এখন, ঢাকা। বিএনপির দুই পক্ষের ইজারাদ্বন্দ্বে শরীয়তপুর চাঁদপুর নৌপথে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শরীয়তপুর প্রান্তে পারাপারের অপেক্ষায় পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নরসিংহপুর ফেরিঘাট থেকে যুক্ত আছেন কাজী মনিরুজ্জামান। চলে যাচ্ছি মনিরের কাছে। মনির, সমস্যা সমাধান করে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। এখনকার পরিস্থিতি কি রয়েছে? তন্ময়, আমি এর আগেও বলেছিলাম যে প্রশাসনের পক্ষ থেকে এই সমস্যা সমাধানে কিন্তু একটি সমস্যা সমাধানের একটি উপায় তারা বের করেছেন। তারা এই মুহূর্তে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি সভা করছেন এবং সেই সভায় কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি এবং দুই ইজারাদার যাদের মধ্যে দ্বন্দ্ব তারা কিন্তু সেই প্রতিনিধিরা রয়েছেন এবং সেখানে আলোচনা শেষেই কিন্তু এর একটা সমাধান বের হয়ে আসবে। তবে আমরা এই মুহূর্তে রয়েছি ঘাটের থেকে 5 কিলোমিটার দূরে এবং এটা মৃধা বাজারের এলাকা। এখানে কিন্তু আমার সামনে প্রায় 1 কিলোমিটার সব পণ্যবাহী যানবাহন, ব্যক্তিগত যানবাহন কিন্তু এবং যে যাত্রীবাহী যানবাহন তারা সকাল থেকেই চলে গেছেন, কারণ তারা ঢাকা ঘুরে চট্টগ্রাম, খুলনা এবং বিভিন্ন এলাকায়, লক্ষ্মীপুর এই অঞ্চলে, নোয়াখালীতে তারা চলে যাবেন। তাতে তাদের প্রায় 100 কিলোমিটার এলাকা বেশি ঘুরতে হচ্ছে। আর এই পণ্যবাহী যানবাহনগুলো মূলত ভোমরা এবং বেনাপোল, খুলনা এই স্থল বন্দর থেকে মালামাল নিয়ে, রপ্তানিযোগ্য মালামাল নিয়ে কিন্তু তারা চট্টগ্রাম যাচ্ছিল। এখানে কিন্তু আমরা কাঁচা পণ্য হিসেবে আম দেখছি, রাজশাহী থেকে প্রচুর আমের গাড়ি রয়েছে যেগুলো কিন্তু গরমে নষ্ট হয়ে যাচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ করছে এখানকার চালকরা। তো এই দীর্ঘ সময় কখন এই সমস্যার সমাধান হবে সেটা নিয়ে কিন্তু বিপাকে রয়েছেন এখানকার চালকরা। যেমনটা অভিযোগ করে বলছেন যে আসলে এখানে অনেকটা নিরাপত্তাহীনতা রয়েছে, কোনো প্রশাসনের লোক নেই, তারাও নিরাপত্তা দিচ্ছেন না। গতকাল এই যে জটিলতা সৃষ্টি হয়েছে দুই ইজারাদারের মধ্যে, বিএনপির যারা নেতা, এবং সেই সমস্যার সমাধান না হয় কিন্তু এক পক্ষে যানবাহন বন্ধ করে দিয়েছে, মারধর করেছে, গাড়ি ভাঙচুরও করেছে, এমন কিন্তু অভিযোগ রয়েছে। তো আমরা এখনো পর্যন্ত কোনো সমাধান দেখিনি এবং যানবাহনের সারি কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং ভোগান্তিও বাড়ছে, এমনটা এখানকার চালকরা আমাদেরকে জানিয়েছেন। এখানে কোনো কাছাকাছি তাদের খাবার দাবারেরও ব্যবস্থা নেই, এমন কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তো তন্ময়, আসলে এই পণ্যের মধ্যে বিশেষ করে কিন্তু অনেক পণ্য কারখানা রয়েছে, যেগুলো রড এর কেমিক্যাল রয়েছে, যেগুলো কারখানা গেলে তারা সেই পণ্যগুলো দিয়েই তারা কিন্তু আবার উৎপাদন শুরু করবে। তো সব দিক দিয়ে দেখা যাচ্ছে যে যানবাহনের যে পণ্যবাহী যানবাহন, সেই যানবাহনের সারি বাড়ছে, কারণ খুলনা, বরিশাল এই দক্ষিণাঞ্চলের 21 জেলা থেকে চট্টগ্রামের সাথে এটি সহজ যোগাযোগ এবং এই যোগাযোগ এখন কিন্তু অনেকটাই স্থির হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। দীর্ঘ 10 ঘন্টা ধরে ভোগান্তিতে রয়েছে পণ্যবাহী যানবাহনের চালকরা, সমাধানের অপেক্ষায় তারা রয়েছেন। তন্ময়, সহকর্মী মনিরুজ্জামান মনিরের মাধ্যমে জানছিলাম নরসিংহপুর ফেরিঘাটের সবশেষ খবরাখবর।
কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলস এই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চল। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টিতে একদিনেই মারা গেছেন 63 জন। দক্ষিণ কোরিয়ায় প্রাণ গেছে 4 জনের। ভারতে গঙ্গা ও যমুনা নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হওয়ায় উত্তরপ্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। এদিকে যুক্তরাষ্ট্রের কানসাস ও নর্থ ক্যারোলাইনায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জানি। মৌসুমী বায়ুর প্রভাবে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। পাকিস্তানের মধ্য পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশে গেল একদিনে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছে অর্ধশতাধিক, আহত হয়েছেন 300-র বেশি, যা চলতি বর্ষা মৌসুমে সবচেয়ে ভয়াবহ দিনগুলোর একটি। এ নিয়ে জুনের শেষ থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 150 শতাধিক। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বাড়ির ছাদ ও দেয়াল ধসে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ষায় কেবল পাঞ্জাবেই মারা গেছেন শতাধিক, আহত প্রায় 400। এছাড়া লাহোর, ফয়সালাবাদ, ওকারা, সাহিওয়ালায়ে আরও বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারের উপর ঘরবাড়ি ও অবকাঠামো। বন্যার পানিতে ভেসে গেছে বহু গবাদি পশু। পাকিস্তানের আবহাওয়া দপ্তর বলছে, আবহাওয়ার এই ধারা আরও 3 দিন অব্যাহত থাকতে পারে। বিশেষ করে উত্তরাঞ্চলে বৃষ্টিপাত বাড়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বেশ কিছু নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। ভারতের গঙ্গা ও যমুনা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বন্যার আগাম সতর্কতা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য বলছে, চলতি বর্ষা মৌসুমে 1 মাসেই হিমাচল প্রদেশে প্রাণ হারিয়েছে শতাধিক। এদিকে প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় দক্ষিণ কোরিয়ায় বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা কবলিত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে হাজারেরও বেশি বাসিন্দাকে। বন্যার পানিতে তলিয়ে গেছে উত্তর গিয়ংসাং প্রদেশের বেশিরভাগ অংশ। রাজধানী সিউলে গেল একদিনে 400 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিপাতে বন্ধ রাখা হয়েছে 4 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত অবকাঠামো ও স্থাপনা। দেশটির দক্ষিণের চুংচিয়ং অঞ্চলে পানির নিচে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও যানবাহন। বেশ কয়েকটি অঞ্চলে দেখা দিয়েছে ভূমিধস। পরিস্থিতি মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং। এদিকে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা ও কানসাস অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। রাস্তাঘাট তলিয়ে ব্যাঘাত ঘটেছে যান চলাচলে। কানসাসে বন্যা কবলিত অঞ্চল থেকে বাসিন্দাদের উদ্ধারে এগিয়ে এসেছে স্থানীয় পুলিশ। নর্থ ক্যারোলাইনায় আকস্মিক বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস। তানভীর জানি, এখন বিশ্ব। জুলাই শহীদদের স্মরণে রাজধানী সহ দেশজুড়ে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। এতে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ অংশ নেন। রাজধানীতে প্রতিযোগিতার উদ্বোধন করে অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রতিবেদনে দেখুন বিস্তারিত। জুলাই আন্দোলনে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের দাবিতে, তাদের স্মরণেই এই আয়োজন। শুক্রবার সকালে রাজধানীর ঢাকার চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে প্রতীকী এই ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। প্রতীকী ম্যারাথনের উদ্বোধন ঘোষণা করছি। ম্যারাথনে অংশ নেন শহীদ পরিবারের সদস্য ও আহত সহ কয়েক শতাধিক প্রতিযোগী। ম্যারাথন চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয়ে গণভবন, মানিক মিয়া এভিনিউ, বেগম রোকেয়া এভিনিউ হয়ে ফের চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শেষ হয়। 5 কিলোমিটারের এই ম্যারাথনে অংশগ্রহণ করতে পেরে আনন্দের কথা জানান আহতরা। অনেকদিন যাবত তো মেডিকেলে ছিলাম, চিকিৎসাধীন অবস্থায়। তো কোনো দিকে আমাদের তো সচরাচর আমরা বের হইতে পারি না, কারণ আমার তো হাঁটা চলা অসম্ভব। হাসপাতালের আহত ভাইরা আছে, সবাই মিলে আসছি, একত্রিত হয়েছি, আমাদের মনেও খুব ভালো লাগতেছে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এ সময় অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি জানান, খুব শিগগিরই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অর্থের জন্য ম্যারাথন আয়োজন করা হবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটা ফান্ড রেজিং উপলক্ষে আমরা আরেকটা ম্যারাথন আয়োজন করব। আমাদের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আহতদের স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটাও একটা ম্যারাথনের মতো। যত কষ্টই হোক এটা আমাদেরকে শেষ করতে হবে, যত সময় লাগুক আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এদিকে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় জড়ো হন তরুণ তরুণী সহ জুলাই অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। অংশ নেয় 650 প্রতিযোগী। সিলেটে ভোরের আলো ফোটার সাথে সাথেই 3 শতাধিক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ ম্যারাথনে অংশ নেন। অংশগ্রহণকারীরা নগরীর কিন ব্রিজ থেকে জিন্দা বাজার, রিকাবি বাজার, জিতু মিয়ার পয়েন্ট হয়ে প্রায় 5 কিলোমিটার পথ অতিক্রম করে আবারও কিন ব্রিজে এসে ফিরেন। বরিশালে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক। ম্যারাথনটি C&B রোড হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজে শেষ হয়। এই আয়োজন জুলাই চেতনাকে আরও উজ্জীবিত করবে বলে মনে করেন অংশগ্রহণকারীরা। ময়মনসিংহে 3 ধাপে হয় ম্যারাথন। প্রথম ধাপে সংক্ষিপ্ত দৌড়ে অংশ নেয় জুলাই যোদ্ধাসহ আহতরা। পরে দৌড়বিদরা প্রতিযোগিতায় অংশ নেয়। মাঝহার ইমন, এখন, ঢাকা। এরই মধ্য দিয়ে চলে এলাম এখন দুপুরের একেবারে শেষ প্রান্তে। তার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। 3 ঘন্টা বিরতির পর গোপালগঞ্জে ফের কারফিউ শুরু। 75 জনের নাম সহ অজ্ঞাত 400 জনের বিরুদ্ধে মামলা। ঢাকা মেডিকেলে আরও একজনের মৃত্যু। হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না। গোপালগঞ্জে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান। মুন্সিগঞ্জে জুলাই পদযাত্রা। আমাদের অসংখ্য বাধা আসবে, আমাদের ঐক্যবদ্ধভাবে সেই বাধা মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানবিকতার বীজ বুনেছেন শহীদ নির্মুগ্ধ। প্রথম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরণ। জনতার আন্দোলন দমাতে ইন্টারনেট বন্ধ করে স্বৈরাচারী সরকার। আন্দোলনকারীদের বিচ্ছিন্ন করতে চালানো হয় মিথ্যাচার। এবং রাজধানীর বাজারে সব সবজির দাম চড়া। পাইকারির 180 টাকা কেজির কাঁচামরিচ খুচরায় 250 থেকে 300 টাকায় বিক্রি। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।